Okay. Thank you so much for coming to the class at this late hour of the day. Hello? জি স্যার, শুনতে পাচ্ছি। Okay, আমি 5 মিনিট দেখছি যাতে সবাই কানেক্ট করতে পারে, then I will start my lecture, okay? Okay. Let everyone get admitted to the session, okay? আমার ভয়েস ক্লিয়ার তো, ভেঙে যাচ্ছে না তো? Okay, that's nice. ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করছি। হ্যালো, আমি ক্লাস শুরু করছি, ওকে? সো আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, you can ask me question interrupting my lecture, no problem, okay? সো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে এটা পড়ানো হয় আইপি এই কোডের অধীনে। আইপি মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ওকে? হ্যালো, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন, হু ইজ মেকিং নয়েজ? প্লিজ ডোন্ট। হ্যালো, হ্যালো তানিম। ওকে, তাহলে কেউ না কেউ রেসপন্স করো, তাহলে ভালো হবে। ইউ রেসপন্ড বেটার, ওকে? মাঝে মাঝে রেসপন্ড করতে হবে না, অর আই উইল নট আন্ডারস্ট্যান্ড যে তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। কথা বুঝছো? ওকে, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এটা এভরি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের যে যে লাইনে ডিগ্রি নিক না কেন, বিট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিট সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সাথে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের একটা কোর্স থাকবে। বাট জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের যে ব্যাপারটা, এটার জেনারেল সুপারভিশনের দায়িত্বে থাকেন প্রোডাকশন ইঞ্জিনিয়াররা। কিন্তু যেহেতু প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন আধুনিক যুগে আসলে ট্রেডিশনাল ডেফিনেশন থেকে বেরিয়ে এসছেন, সুতরাং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের কোর্স থাকবে। এটা এই কারণে যে এক সময় ইঞ্জিনিয়ারিংকে ডিফাইন করা হতো এইভাবে যে ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স। সায়েন্সের অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এখনকার সময় এসে ইঞ্জিনিয়ারিংকে নতুনভাবে ডিফাইন করা হয় যে ইঞ্জিনিয়ারিং শুধু সায়েন্সের অ্যাপ্লিকেশন না, ইঞ্জিনিয়ারিং হচ্ছে সায়েন্স, ম্যাথমেটিক্স, বিজনেস, ল, সোশিওলজি, ইভেন অ্যানথ্রোপোলজি, এরকম অনেকগুলি ডিসিপ্লিন থেকে নলেজ নিয়েই ইঞ্জিনিয়ারিং দাঁড়িয়ে আছে। ইঞ্জিনিয়ারিং ডাজন্ট অনলি মিন যে আই নো ফিজিক্স অর কেমিস্ট্রি and at the same time I know mathematics and statistics. This is not only engineering. So to become a perfect engineer, you have to know some part of the business, some part of the sociology, some part of the psychology, some part of the anthropology, and some part of the law even. এই সবগুলো ডিসিপ্লিন মিলে আমরা মডার্ন টাইমে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনকে মিন করে থাকি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজনেসের যে পার্টটা থাকে, সেই বিজনেসের পার্টটা ফ্যাক্টরির মধ্যে যে প্রোডাকশন হয়, সেই প্রোডাকশন থেকে শুরু করে প্রোডাক্টটা যখন মার্কেটে যাবে ফর কনজাম্পশন, সে পর্যন্ত এটা বিস্তৃত।
সো এই জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমরা বিজনেসের আসপেক্টগুলি বুঝে নেব এবং প্রোডাকশনের আসপেক্টগুলি বুঝে নেব। সেজন্য আমাদের কোর্সটার নাম দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এবং এইটার আওতায় আমরা মোটামুটি একটা ভাস্ট এরিয়া অফ দ্য বিজনেস ইন ব্রিফ কভার করার চেষ্টা করব। মোস্ট অফ দ্য আসপেক্টস আর অফ বিজনেস অ্যান্ড অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। তো এইটার প্রথম যে কনসেপ্ট আমরা আলোচনা করতে চাই, যে আমরা যখন কোনো কাজ করি, বি ইট ইঞ্জিনিয়ারিং ফার্ম, বি ইট এ প্রোডাকশন ফার্ম, যেখানে কোনো একটা সার্টেন গুডস অর সার্ভিস প্রডিউস করা হয়, সেইটা আমরা এখনকার আধুনিক যুগে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ভিতর দিয়ে করি। ক্লিয়ার? আমরা যখন কোনো একটা কোম্পানির নাম বলি, সাপোজ মাইক্রোসফট ইজ এ অর্গানাইজেশন, গুগল ইজ অ্যান অর্গানাইজেশন, ইন্ডিয়ান রেলওয়ে ইজ অ্যান অর্গানাইজেশন, তাহলে আমরা সোসাইটিকে গুডস অ্যান্ড সার্ভিস হোয়াট এভার উই প্রোভাইড টু দ্য সোসাইটি, আমাদের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের ভিতর দিয়েও সোসাইটিকে আমরা আইদার গুডস অথবা সার্ভিস প্রোভাইড করব। ক্লিয়ার? সো থ্রু আওয়ার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস উই উইল প্রোভাইড গুডস অর সার্ভিসেস। দুটো কথা মনে রাখতে হবে, আইদার গুডস অর সার্ভিসেস। গুডস ইজ সামথিং যেটা টেনজিবল। আমরা যখন একটা আইফোন কিনি তখন এটা একটা টেনজিবল থিং। ক্লিয়ার? আমরা যখন একটা অ্যাপ ডাউনলোড করি গুগল প্লে স্টোর থেকে, তখন এটা একটা ইনটেনজিবল থিং, সেটা একটা সার্ভিস। ক্লিয়ার? সো গুডস এন্ড সার্ভিস এই দুটো প্রোভাইড করা হচ্ছে আমাদের মেইন টার্গেট, এবং এটা করতে গেলে এক ধরনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমাদের লাগবে। সো হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন? প্রথমে এই প্রশ্নটা আসবে, হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন? আমরা কমন সেন্সে অর্গানাইজেশন বলতে মিন করি যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা বোধহয় অর্গানাইজেশন, যে এইটা হচ্ছে ব্রাকের বিল্ডিং, এটা হচ্ছে বেক্সিমকোর বিল্ডিং। নট দ্যাট। অর্গানাইজেশন হচ্ছে কালেকটিভ অফ পিপল who are working together to achieve a common goal. So this is the definition of organization. Organization is not about the building. Organization is not about a physical structure. Organization is collection of people or collective of people working together to achieve a common goal. কেমন? এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছে কালেকটিভ অফ পিপল হতে হবে। কালেকটিভ অফ পিপল মানে হচ্ছে মিনিমাম 2 জন, কারণ সংখ্যাটা কিন্তু বলা নেই, তার মানে মিনিমাম 2 হতে হবে, উপরের দিকে সংখ্যা অনেক বেশি হতে পারে। তাহলে কালেকটিভ অফ পিপল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ করছে। তারা কেন কাজ করছে? টু অ্যাচিভ এ কমন গোল। ক্লিয়ার? তাহলে আমরা যদি মাইক্রোসফটের কথা বলি, মাইক্রোসফট ইজ এন অর্গানাইজেশন বিকজ ইট ইজ এ কালেকটিভ অফ পিপল, and those collective of people are working together to achieve a common goal. What is the common goal? Microsoft আমাদেরকে অপারেটিং সিস্টেম প্রোভাইড করে, এটাকে কত ইমপ্রুভ করা যায় সেই কাজটা করাই হচ্ছে কালেকটিভ অফ পিপলের প্রধান গোল। সেম টু আমরা যদি অ্যাপলের কথা বলি, অ্যাপল আমাদেরকে অনেক ধরনের প্রোডাক্ট দিয়ে থাকে, গুডস। অ্যাপল প্রোভাইডস আস গুডস। ওকে, সো Microsoft gives us services, এক অর্থে এটা সার্ভিস, একটা সফটওয়্যার, এটা টেনজিবল না। সো ইট ইজ এ সার্ভিস ইন ওয়ান সেন্স, বাট হোয়াট অ্যাপল প্রোভাইডস আস ইজ অ্যাকচুয়ালি গুডস। আমরা আইফোন কিনি, আমরা আইপ্যাড কিনি। সো আমরা যদি অ্যাপলকে একটা অর্গানাইজেশন বলি, তাহলে অ্যাপল ইজ এ অর্গানাইজেশন বিকজ অ্যাপল ইজ এ কালেকটিভ অফ পিপল, দে আর ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ এ কমন গোল। হোয়াট ইজ দ্য কমন গোল? টু প্রোভাইড এ গুড কোয়ালিটি আইফোন or a good quality iPad. So যে প্রোডাক্টগুলি তারা প্রোভাইড করে সেগুলিকে কিভাবে কনজিউমারের জন্য হাইয়েস্ট বেনিফিট বিয়ার করতে পারে সেইভাবে কন্টিনিউয়াস ডিজাইনকে ইমপ্রুভ করা, এবং কনজিউমারের হাতে যাতে প্রপারলি জিনিসটা পৌঁছতে পারে সে মার্কেটিং মেকানিজমকে রান করা, কনজিউমার যাতে প্রপার প্রাইসে সেটা পেতে পারে সেজন্য ফাইন্যান্সিয়াল মেকানিজমকে রান করা, এটা হচ্ছে অর্গানাইজেশন হিসেবে অ্যাপলের কাজ। তাহলে অ্যাপল অ্যাজ অ্যান অর্গানাইজেশন শুধুমাত্র একটা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক অর্গানাইজেশন না,
সে যখন প্রোডাক্ট ডিজাইন করে তার ডিজাইন ফেজে সেখানে ইঞ্জিনিয়ার থাকতে পারেন, সেখানে আর্টিস্টরা থাকতে পারেন, সেখানে সাইকোলজিস্টরা থাকতে পারেন হিউম্যান এরগোনমি বোঝানোর জন্য, সেখানে অ্যানথ্রোপোলজিস্টরা থাকতে পারেন যে সোসাইটির মধ্যে এই প্রোডাক্টটা গেলে সেখানে কি ধরনের ইম্প্যাক্ট হবে। তাহলে আমরা যদি ডিজাইন ফেজের কথা বলি, অ্যাপল অর্গানাইজেশনের ডিজাইন ফেজে শুধুমাত্র ইঞ্জিনিয়াররা থাকেন তা নয়। ডিজাইন ফেজে সেখানে একজন সাইকোলজিস্টও থাকবেন, ডিজাইন ফেজে সেখানে একজন অ্যানথ্রোপোলজিস্টও থাকবেন, ডিজাইন ফেজে সেখানে যারা ফাইন আর্টসের লোক, যারা অ্যাস্থেটিক ডিজাইন করেন তারাও থাকবেন। এট দি সেম টাইম এই হচ্ছে ডিজাইন ফেজ। তারপর যখন এটা মার্কেটের দিকে যাবে তখন দেখতে হবে যে মার্কেটিং এর লোকেরা কাজ করবে কিভাবে কাস্টমারের হাতে দ্রুততম সময়ে একটা গুড প্রোডাক্ট পৌঁছে দেওয়া যায়। ফাইন্যান্সের লোকজন চিন্তা করবেন কিভাবে এটার প্রাইস রেশনালাইজ করা যায় যাতে কাস্টমার এবং কোম্পানি যাতে বাজারে কম্পিটিটিভ থাকে অন্য কোম্পানির সাথে, দুটো ফ্যাক্টরি দেখবেন। তাহলে একটা অ্যাপল কোম্পানির এক্সাম্পল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন একটা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বাজারে ছাড়ি, তার ডিজাইন ফেজ থেকে শুরু করে মার্কেট পর্যন্ত আমরা অনেক ধরনের লোক অর্গানাইজেশনের মধ্যে কাজ করবেন, তারা তাদের রেসপেক্টিভ ফিল্ডে তারা এক একজন এক্সপার্ট। সো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট যখন আমরা পড়বো, যদি অ্যাপল কোম্পানির পার্সপেক্টিভ থেকে আমরা পড়তে যাই, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সটাতে একজন ইঞ্জিনিয়ার যিনি মূলত ডিজাইনের কেন্দ্রে থাকবেন, ডিজাইনের কেন্দ্রে একজন ইঞ্জিনিয়ারই থাকবেন, অন্যরা সাইড থেকে ইনপুট দেবেন, একজন সাইকোলজিস্ট ইনপুট দেবেন অ্যাবাউট এরগোনমিক্স, যে প্রোডাক্টটা মানুষের হাতে নিলে কতটা কমফোর্টেবলি সে ইউজ করতে পারে, মানুষের সাথে ইন্টারাকশনের সময় একটা প্রোডাক্ট কতটা সাইকোলজিক্যালি মানুষের বিহেভিয়ার এবং মানুষের কগনিটিভ সেন্সের সাথে, শুধু বিহেভিয়ার না, বিহেভিয়ার এবং কগনিশন দুইটা বিষয় এখন সাইকোলজিস্টরা কনসিডার করেন। বিহেভিয়ার হচ্ছে এক্সপ্রেস বিহেভিয়ার, আর কগনিশন হচ্ছে এটা হিডেন, এটা মনের মধ্যে কাজ করে। সো আমরা যদি একটা আইফোনকে একটা এক্সাম্পল হিসেবে ধরি, এটা ডিজাইনের সেন্টারে থাকবেন ইঞ্জিনিয়াররা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা, এটার ডিজাইনের সাথে অ্যাড হবেন সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলি অ্যাড করার জন্য একজন সাইকোলজিস্ট হু ইজ এক্সপার্ট অ্যাবাউট এরগোনমিক্স। সোসাইটিতে গেলে এটা দীর্ঘমেয়াদী কি ইম্প্যাক্ট করতে পারে সেটা বলার জন্য থাকবেন একজন সোশিয়োলজিস্ট অথবা অ্যানথ্রোপোলজিস্ট। এটাকে কিভাবে অ্যাস্থেটিক্যালি ডিজাইন করা যায়, ইউজার ইন্টারফেসটা, সেখানে হয়তো ফাইন আর্টসের একজন লোক থাকবেন। এইভাবে একটা আইফোন তার ডিজাইন ফেজটা পার করবে এবং প্রোডাক্টটা ডিজাইন হয়ে গেলে সেটা বাজারে যাওয়ার জন্য মার্কেটিং এর লোকেরা কাজ করবেন যে কিভাবে বাজারে সাপ্লাই চেইনটা মেনটেন করা যাবে, সেটাকে প্রাইস রেশনালাইজ করবেন ফাইন্যান্স ডিভিশন লোকেরা, যারা হিসাব করে বের করবেন, বা কস্ট অ্যাকাউন্টিং এর লোকেরাও থাকবেন কিভাবে উইথ লেস ওয়েস্ট এটাকে প্রডিউস করা যায় উইথ রেশনাল প্রাইস। ওকে, সো আমরা যদি এই একটা আইফোনের বাজারে যাওয়ার কনটেক্সটে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়ার ব্যাপারটা জাস্টিফাই করতে চাই, তাহলে আমাদেরকে অনেকগুলো জিনিস পড়তে হবে। ফার্স্ট, তুমি কোর ইঞ্জিনিয়ারিং পড়ছো অন্যান্য কোর্সে, সেটা ওই জায়গায় পড়া হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ার হিসেবে তুমি অন্যদের সাথে কাজ করতে গেলে তোমাকে কিছু পরিমাণ ফাইন্যান্স, মার্কেটিং, কিছু পরিমাণ সোশিয়োলজি, কিছু পরিমাণ সাইকোলজি, এই বিষয়গুলি তোমাকে জানতে হবে যাতে তাদের সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করতে পারো। সো টু বিকাম এ পারফেক্ট ইঞ্জিনিয়ার, শুধুমাত্র যে কোনো একটা প্রোডাক্টের ফিজিক্যাল ইঞ্জিনিয়ারিংটা জানলেই হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার বিহেভিয়ার হুইচ ইজ অ্যাকচুয়ালি finely defined by a psychologist. You have to know the social impact of the product, and these things are finely defined by sociologists and anthropologists. You have to know even the legal aspect of the product. যদি এই প্রোডাক্টটা বাজারে যায় কোনো প্রকার লিগ্যাল কমপ্লিকেশন তৈরি করতে পারে কিনা, এই সমস্ত জিনিসগুলি ডিজাইন ফেজে ইনক্লুড করতে হয়। So to become a perfect engineer, you have to understand some aspect of business, especially marketing and finance and cost accounting. You have to know some aspects of sociology and anthropology and some aspects of law. And these all comprises a complete course of industrial engineering basically. যদিও আমাদের কোর্সের মধ্যে সোশিয়োলজি বা অ্যানথ্রোপোলজির পার্টটা নেই আপাতত। এর বাইরে একজন ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যখন একটা কোম্পানির ম্যানেজমেন্ট পজিশনে যাবে, তখন তোমাকে এদের সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। You have to interact with engineer, which is much easier for you because you yourself is an engineer, but you have your psychologist in your organization who works at the design phase. You have to interact with the psychologist as a manager. You have your anthropologist in the company. You have to interact with the anthropologist as a
engineering manager. So you have to know minimum anthropology and the terminologies of the anthropology. You have to interact with the finance people. You have to interact with the cost accounting people. So these all things definitely you have to learn from your academia to the minimum sense. You can extend your knowledge further by having a formal MBA degree, but throughout your engineering degree at the bachelor's level, you have to have minimum idea that what an engineer have to know to become in a managerial position, or as a design engineer to interact with other colleagues who are not engineers, who are sociologists, anthropologists, finance people, cost accounting people, or even law people. Okay, so this industrial management course will give you a comprehensive idea about how organization run and what type of people are used to work in an organization, and this course will enable you to interact with people of other discipline who works for the same product as you work as an engineer, but they work from their aspect, you will work from your aspect. But no doubt an engineer is the core person in an engineering organization, but other people are no less, because they are more important to place your product in the market or in the society, in whatever language you call. So to place an engineering product or a service in the market, you have to have different disciplinary people within an organization centering an engineer. So you have to have interacting capacity, you have to have your absorbing capacity, so that you can get the knowledge from other people and can absorb within you, and you can understand those other people who are important as well for a product to be finally commissioned in the market and in the society. So this course will enable your versatile capacity as an engineer to interact with people of other discipline. So what we are talking about organization. So here now we find two sides. One is the organization, and it has a boundary, and out of the boundary there is the market or the society. So organization produces some goods or service, and it passes the boundary to go to the society or the market. So here we separate the whole thing into between two boundaries. Out of the boundary is the market, and within the boundary is the organization. So boundary of the organization is an important concept. It is a very formal word. It is not simple literal word. It is a very formal word, boundary of the organization. There are organizations which are boundaryless. Latest concept of the organization is boundaryless organization. So definitely if you search over net, or if you browse through a management book, you will find the concept of boundaryless organization. So I again repeat, what is an organization? The organization is a collective of people who are working together to achieve a common goal. So collective of people means number of people has to be minimum 2. And what is the maximum number of people? There is no limit to the maximum number of people. Now we come to the point of the structure of organization. Structure of organization, if we mean, we know that there should be a person who will be the chief. We call this person manager. We call this person manager. If there is 2 people, one person has to be worker and one person has to be manager. So when the concept of manager comes, then another discipline arises that is called the discipline of management. So management is a word which bears many different meanings. First, management we can consider as a discipline. Suppose we know the Department of Management in Dhaka University. So here management is a discipline. Sometimes when we do job, we used to talk like this, that management is not satisfied on me. By this word, that management is not satisfied on me, or management is not agreeing over certain issue, we mean management means certain people, group of people who are higher ups, who controls the organization. So this is second meaning of the management. So first, management is an academic discipline, and second meaning is management as a group of people. So there are many different meanings of the word management. So without management, you cannot run an organization. Why? Because when there is 2 people, one person has to be manager, the other person has to be worker.
So there should be a relation between the worker and the manager. So when you have 100 people, you have to organize them, you have to mobilize them within the organizational boundary in such a way that some people will work as manager, some people will work as worker. And among the managers also, there are hierarchy. So there are junior managers like assistant manager. There are very senior manager like MD or managing director of the organization. So here I utter a very formal word, that is the span of control. Please write down the word span of control. Span of control means একজন মানুষের অধীনে যদি ইনি ম্যানেজারিয়াল পজিশনে থাকেন, একজন মানুষের অধীনে কতজন মানুষ কাজ করেন। অধীনে কাজ করাচ্ছ আমরা অনেক ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলবো, আরো ডিসেন্ট ল্যাঙ্গুয়েজে বলবো যে কতজন মানুষ তাকে রিপোর্ট করেন। সুতরাং একজন মানুষ যদি ম্যানেজারিয়াল পজিশনে থাকেন, তাহলে তাকে রিপোর্ট করার জন্য যদি 20 জন লোক থাকে, তাহলে ওই ম্যানেজারের স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে 20। ওকে, তার অধীনে যদি 5 জন লোক থাকে, তাহলে তার স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে 5। এখন একটা অর্গানাইজেশনে যদি স্প্যান অফ কন্ট্রোল বড় হয়, ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল, আমি ফর্মাল একটা ওয়ার্ড বলছি, ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল, আর আরেকটা ওয়ার্ড হচ্ছে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল। ন্যারো স্প্যান অফ কন্ট্রোল মানে হচ্ছে একজন ম্যানেজারের অধীনে খুব বেশি লোক থাকবে না, 2 জন 3 জন বা 4 জন থাকবে। আর ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে একজন ম্যানেজারের অধীনে 20 জন 30 জন 50 জন লোক থাকবে। ক্লিয়ার? এখন আধুনিক যুগে যখন টেকনোলজি অনেক ডেভেলপ করেছে, তখন অনেক অর্গানাইজেশন আছে যারা ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল মেনটেন করে, এটা টেকনোলজির সুবিধা নিয়ে। কারণ মোবাইল ফোনে সবার সাথে কমিউনিকেট করা যায়। কারণ ম্যানেজারের দায়িত্ব হচ্ছে কি, হু ইজ দ্য ম্যানেজার। আমরা যদি ম্যানেজারের ডেফিনেশনটা বলি, ম্যানেজারের খুব সিম্পলেস্ট ডেফিনেশন হচ্ছে ম্যানেজার ইজ এ পারসন হু মেক্স ওয়ার্ক ডান বাই আদার্স। যিনি অন্যের মাধ্যমে কাজ করিয়ে নেন, অর্থাৎ ওয়ার্কারদের মাধ্যমে কাজ করিয়ে নেন, তিনি হচ্ছেন ম্যানেজার। ওয়ার্কাররা যখন কাজ করবে, তখন তাদের কাজের উপর মনিটরিং করা, তাদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করা, তারা ঠিকমতো কাজ করছে কিনা, তাদেরকে ফ্যাসিলিটেট করা, এই সমস্ত কাজগুলি ম্যানেজারকে করতে হয়। সো আমরা কেন বলছি যে আধুনিক যুগে অনেক সময় ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল করা হয়, কারণ কি আধুনিক যুগে আমাদের টেকনোলজি আছে। তাতে করে আগে যেরকম ছিল, যখন টেকনোলজি ছিল না, তখন একজন মানুষের পক্ষে 20 জন মানুষের সাথে কথা বলা সম্ভব না বা তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কিন্তু এখনকার সময় লেটেস্ট কমিউনিকেশন টেকনোলজির কারণে একজন মানুষ চাইলে 20 জন মানুষের কাছ থেকে ফিডব্যাক নিতে পারে। তাহলে এখনকার সময় চাইলে আমি অর্গানাইজেশনকে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোলে চালাতে পারি। তাহলে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোলে চালানোর সুবিধাটা কি? ফার্স্ট অ্যাডভান্টেজ টু রান এন অর্গানাইজেশন ইন ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে, তাহলে যেটা দেখা যাবে যে ম্যানেজারের সংখ্যা কমে আসবে। কারণ একজন যখন 50 জনকে কন্ট্রোল করবে, তাহলে নাম্বার অফ ম্যানেজার্স কমে আসবে। নাম্বার অফ ম্যানেজার্স কমলে সুবিধাটা কি? ম্যানেজারদের স্যালারি লেভেল হাই, আমাকে এখানে মানি সেভ করতে পারি, আমি এটা ফাইন্যান্সিয়ালি আমি অর্গানাইজেশন রান করার ক্ষেত্রে যে রানিং কস্ট, সেটা আমি সেভ করতে পারি। সেকেন্ড হচ্ছে ম্যানেজারের সংখ্যা যদি বেশি হয়, যেটা ন্যারো স্প্যান অফ কন্ট্রোলে হবে, একজনের অধীনে যদি 5 জন কাজ করে, তাহলে দেখা যাবে ওখানে ম্যানেজারই আছে 20 জন। তার মধ্যে ম্যানেজারদের মধ্যে আবার হায়ারার্কি আছে, কেউ সিনিয়র ম্যানেজার, কেউ জুনিয়র ম্যানেজার। তাতে করে যে কোনো একটা মেসেজ কমিউনিকেট করতে গেলে ন্যারো স্প্যান অফ কন্ট্রোলে অর্গানাইজেশনের ডেপথটা বেড়ে যাবে। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যালো, ওকে। তাহলে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল যদি আমরা করি, যে একজন মানুষের অধীনে 5 জন কাজ করবে, 50 জন না, তাহলে কিন্তু সেখানে নাম্বার অফ ম্যানেজার্স অনেক বেড়ে যাবে। আমার যে টোটাল 300 ওয়ার্কার থাকে, সেই 300 ওয়ার্কারকে কন্ট্রোল করতে গেলে জুনিয়র ম্যানেজার, তার উপরে মিডল লেভেল ম্যানেজার, তার উপরে সিনিয়র ম্যানেজার, নাম্বার অফ ম্যানেজার্স অনেক বেশি হবে যদি আমি স্প্যান অফ কন্ট্রোলটাকে ন্যারো করে ফেলি। ঠিক আছে? সো সেক্ষেত্রে যেটা হবে, কমিউনিকেশনে একটা প্রবলেম হবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কমিউনিকেশন ইজ এ ফ্যাক্টর। হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে অলওয়েজ, বিজনেসের যে কোনো অ্যাসপেক্টে, বিট মার্কেটিং, বিট ম্যানেজমেন্ট, সেখানে কমিউনিকেশনটা একটা বিশাল ফ্যাক্টর। যে একটা মেসেজ আমি পাস করতে চাই, তাহলে যে অর্গানাইজেশনের স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে ন্যারো, সে অর্গানাইজেশন অনেক বেশি হায়ারার্কিক্যাল হবে, অনেকগুলো লেয়ার থাকবে। হ্যাঁ, দেখা গেলো এমডি, তারপরে জেনারেল ম্যানেজার, তারপরে হচ্ছে ডেপুটি ম্যানেজার, হ্যাঁ, তার নিচে সিনিয়র ম্যানেজার, তার নিচে হচ্ছে জুনিয়র ম্যানেজার, তার নিচে হচ্ছে লাইনম্যান, তার নিচে হচ্ছে শ্রমিকরা যারা কাজ করছেন। তাহলে একটা ন্যারো স্প্যান অফ কন্ট্রোল করলে অর্গানাইজেশনের লেয়ার বেড়ে যায়।
অর্গানাইজেশন লেয়ার মানে হচ্ছে অর্গানাইজেশনের ডেপথ বেড়ে যায়, ভার্টিক্যাল ডেপথ বেড়ে যায়, অর্গানাইজেশনটা তখন ভার্টিক্যাল হয়ে পড়ে। এবং তখন যদি আপার ম্যানেজমেন্ট থেকে এমডি সাহেব যদি একটা মেসেজ দিতে চান, বা বোর্ড অফ ডিরেক্টর যদি একটা মেসেজ দিতে চান টু দ্য লেবার্স, একদম মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, সেই মেসেজটা পার হতে অনেক সময় লাগে, অনেকগুলো লেয়ার পার হয়ে সময় লাগে, তাতে স্পিড অফ দ্য ওয়ার্ক অনেক বেশি স্লো হয়ে যায়। আমরা যদি ওয়াইড স্প্যান অফ কন্ট্রোলের কথা বলি, ইন কন্ট্রাস্ট, ওয়াইড স্প্যান অফ কন্ট্রোলে কি হবে, একজন ম্যানেজারই দেখা গেল 50 জনকে কন্ট্রোল করছেন বাই ইউজ অফ কমিউনিকেশন, তাতে নাম্বার অফ ম্যানেজার্স কমে আসবে। নাম্বার অফ ম্যানেজার্স কমে গেলে ফার্স্ট বেনিফিটটা আমি বলেছি ফাইন্যান্সিয়াল, কারণ ম্যানেজারদের স্যালারি অনেক হাই হয়। সেকেন্ড হচ্ছে যখন ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল হবে তখন কিন্তু অর্গানাইজেশনের ডেপথটা, ভার্টিক্যাল ডেপথটা কমে যাবে। এটা একটা ফ্ল্যাট অর্গানাইজেশন হবে, ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট হবে, নট ভার্টিক্যাল। তখন আপার ম্যানেজমেন্ট থেকে একটা মেসেজ নিচের দিকে লাইন পর্যন্ত যেতে খুব বেশি সময় লাগবে না। The speed of communication will be higher in a wide span of control organization. Speed of communication will be slower in a narrow span of control organization. এখন দুই জায়গায় ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল এক্সারসাইজ করা হয়। একটা হচ্ছে মডার্ন কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করে আমরা করি, আরেকটা হচ্ছে যে কোনো অর্গানাইজেশন যখন প্রথম দিকে গড়ে ওঠে তখন দেখা যায় যে অনেক সিনিয়র লোককেও অনেক নিচের দিকের খোঁজ খবর তাকে রাখতে হয়, কারণ অর্গানাইজেশন ইজ গ্রোয়িং। ইভেন এমডি হ্যাজ টু কেয়ার ফর যে সিকিউরিটির লোকটার গেটে ঠিক মতো ডিউটি করছে কিনা। সো একটা অর্গানাইজেশনের রাইজিং লেভেলে অনেক উপরে যিনি থাকেন তিনি অনেক সময় অনেক নিচ পর্যন্ত নজরদারি করতে বাধ্য হন। এটা ডেভেলপমেন্টাল লেভেলে একটা অর্গানাইজেশনের এটা হয়, কিন্তু অর্গানাইজেশন যখন ডেভেলপ করে যায় তখন অনেকে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল প্রেফার করে। ন্যারো স্প্যান অফ কন্ট্রোল প্রেফার করে কেন? কারণ ম্যানেজমেন্টের লোকেরা চান না যে খুব লাইন লেভেলের ওয়ার্কার খুব উপরের দিকের ম্যানেজারের সাথে কমিউনিকেট করুক, সে তার ইমিডিয়েট ম্যানেজারের সাথে কমিউনিকেট করুক, সেই ম্যানেজার উপরের দিকে কমিউনিকেট করবে। এইভাবে তারা একটা হায়ারার্কিক্যাল, খুব ডিপ হায়ারার্কিক্যাল স্ট্রাকচারকে অনেকে প্রেফার করেন যখন অর্গানাইজেশন দাঁড়িয়ে যায়। এতে করে সুবিধা হয় কারণ সিনিয়র ম্যানেজাররা অনেক সিরিয়াস কাজ করবেন, লাইন লেভেলে তাদের খোঁজ রাখার কোনো প্রয়োজন বলে তারা আছে বলে তারা মনে করেন না, তাদেরও নির্দিষ্ট রেসপন্সিবিলিটি আছে, তারা সেটা করেন। তাহলে আমরা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে আমরা দুটো ক্যাটাগরি পেলাম, একটা হচ্ছে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল আর একটা হচ্ছে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল। ক্লিয়ার? এবং এট দি সেম টাইম আমরা আরো দুটো শব্দ জানলাম, এটা হচ্ছে বাউন্ডারি অফ দ্য অর্গানাইজেশন, এবং বাউন্ডারির ভিতরে হচ্ছে অর্গানাইজেশন, বাউন্ডারির বাইরে হচ্ছে মার্কেট অথবা সোসাইটি। অর্গানাইজেশন মার্কেট বা সোসাইটিকে সার্ভ করবে থ্রু প্রোভাইডিং গুডস অর সার্ভিসেস। মার্কেট থেকে তারা ফিডব্যাক পাবে যে তাদের গুডস এন্ড সার্ভিস মার্কেটে অথবা সোসাইটির মধ্যে কি পজিশন নিয়েছে। ক্লিয়ার? এবং সেখান থেকে তারা ফিডব্যাক পেয়ে তারা তাদের বিবিধ রকম ডিজাইনের জায়গায়, মার্কেটিং এর জায়গায়, ফাইন্যান্সের জায়গায় তারা অনেক রকম অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, বাজারে জিনিসটা এইভাবে পজিশন নিয়েছে, সো আমাদের মার্কেটিং ডিভিশনকে এইভাবে অ্যাডজাস্ট করা উচিত, আমাদের ফাইন্যান্স ডিভিশনকে এইভাবে অ্যাডজাস্ট করা উচিত, আমাদের ডিজাইন ফেজে আমাদের কিছু ত্রুটি আছে কিনা সে জায়গায় আমাদের কিছু কারেকশন করা উচিত। এইভাবে অর্গানাইজেশন ভার্সেস সোসাইটি অথবা অর্গানাইজেশন ভার্সেস মার্কেট একটা ইন্টারাকশন চলতে থাকে। তার মানে অর্গানাইজেশন ইজ এন ওপেন সিস্টেম, অর্গানাইজেশন কোনো ক্লোজ সিস্টেম না। আমরা যদি থার্মোডাইনামিক্স এর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, either organization is a open system or a closed system. An organization is an open system কারণ organization is in continuous interaction with the society or the market. সো আমরা অর্গানাইজেশন চালাতে গেলে আমাদের যেটা করতে হচ্ছে, আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে দেয়ার হ্যাজ টু বি মিনিমাম 2 people, one is manager and the other is worker. এবং সেই সংখ্যা যখন বাড়তে থাকবে তখন আমাদেরকে অর্গানাইজ করতে হয় অর্গানাইজেশনকে হায়ারার্কিক্যালি করতে গেলে আমাদের দুটো অপশন। আমরা একজন ম্যানেজারের অধীনে যদি অনেক লোককে কাজ করতে দেই তাহলে এটা হচ্ছে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল, আর আমরা যদি একজন ম্যানেজারের আন্ডারে কম লোককে কাজ করতে দিই সেটা হচ্ছে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল। ওয়াইড স্প্যান অফ কন্ট্রোলে অর্গানাইজেশনের নাম্বার অফ ম্যানেজার্স অনেক কম হয় এবং তাতে করে ম্যানেজারদের স্যালারি সেভ করা যায়, কারণ ম্যানেজারিয়াল স্যালারি ইজ ভেরি হাই দেন ওয়ার্কার স্যালারি। প্লাস ম্যানেজারের সংখ্যা কম হওয়ার কারণে যে কোনো একটা মেসেজ উপরের ম্যানেজারিয়াল পজিশন থেকে নিচের দিকে ওয়ার্কার লেভেল পর্যন্ত আসতে বেশি সময় লাগে না। আরেকটা সুবিধা হচ্ছে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোলের, সেটা হচ্ছে আমরা যখন অনেক ওয়ার্কারকে যখন একজন ম্যানেজার আন্ডারে কাজ করতে দেই তখন ম্যানেজার একটা কনফিডেন্স ফিল করেন যে আমার ওয়ার্কাররা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে সক্ষম, এবং ওয়ার্কাররাও একটা ফ্রিডম ফিল করে। তাহলে আমরা যদি কোনো একটা অর্গানাইজেশনকে এইভাবে ডিজাইন করতে চাই যেখানে ওয়ার্কার্স ফ্রিডম এনশিওর থাকবে, তাদেরকে অতিরিক্ত খবরদারি করা হবে না, কারণ অতিরিক্ত খবরদারি, অতিরিক্ত মনিটরিং অনেক সময় ক্রিয়েটিভিটিকে নষ্ট করে। তা আমরা যদি ওয়ার্কার্স ক্রিয়েটিভিটি এনশিওর করতে চাই তাহলে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোলে যাওয়াই ভালো। তাতে করে 50 জন লোককে ম্যানেজার কন্টিনিউয়াসলি খবরদারি করবেন না, উনি করতেও চান না।
কিন্তু মাঝে মাঝে উনি নিশ্চয়ই তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন যে তোমরা কেমন করছো। তাহলে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল এনশিওরস ফাস্টার কমিউনিকেশন অফ দ্য মেসেজেস ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট লেভেল টু দ্য ওয়ার্কিং লেভেল। Wide span of control ensures less number of managers, so saves the managerial salary of the organization. Wide span of controls ensures the freedom of the workers, এবং ফ্রিডম অফ দ্য ওয়ার্কার এনশিওর করলে তারা অনেক সময় অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারে, অনেক ক্রিয়েটিভ ওয়েতে নিজের কাজটা করতে পারে। They don't feel that they are under all continuous surveillance of any manager. So these are the advantages of wide span of control. Now, if we organize an organization, that means we are organizing some people. We are organizing an organization. We are organizing a number of people in narrow span of control. That means a managerial person will take report, or very small number of people works under a manager. Then it becomes a very deep hierarchical structure of the organization. And what are the advantages? Advantage হচ্ছে এই জায়গায় প্রথমে অ্যাডভান্টেজের কথা বলাই ভালো, বিকজ যখন আমরা চুজ করবো আমরা প্রথমে অ্যাডভান্টেজের কথাই চুজ করবো। সেটা হচ্ছে আমরা ন্যারো স্প্যান অফ কন্ট্রোল তখনই চুজ করব যখন আমরা এমন ধরনের ওয়ার্কার নিয়োগ দেব যে ওয়ার্কারদের আগের কাজের এক্সপেরিয়েন্স নাই। তাহলে ম্যানেজারিয়াল লেভেলের লোকেদের অধীনে যদি কম সংখ্যক লোক কাজ করে, ম্যানেজার ডাইরেক্ট সুপারভিশনে তাদেরকে কাজ শেখাতে পারবে। এটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ। ক্লিয়ার? এবং ডিসঅ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে যে আমরা আগেও বলেছি যে এত একটা ডিপ স্ট্রাকচার, অনেক ম্যানেজার এমডি লেভেল থেকে একটা মেসেজ ওয়ার্কার লেভেল পর্যন্ত আসতে অনেকগুলি ম্যানেজমেন্ট লেভেল পার হতে, তার মানে ফ্লো অফ দ্য কমিউনিকেশন ইজ স্লোয়ার। অ্যাট দ্য সেম টাইম অনেক ম্যানেজার হওয়ার কারণে ম্যানেজারদের স্যালারিটাও অর্গানাইজেশনকে অনেক বেশি বিয়ার করতে হবে। তো একটা অ্যাডভান্টেজ তো বলেছে যে ওয়ার্কারদেরকে খুবই ক্লোজ সুপারভিশনে কাজ শেখানো যাবে, তার মানে আমি কোনো অভিজ্ঞতা ছাড়া ইয়াং পিপলকে প্রোভাইড করতে পারবো। সেদিক থেকে আমি আমার ওয়ার্কার স্যালারি সেভ করতে পারবো, যে তোমার অভিজ্ঞতা নাই, তুমি কাজ শিখছো, সুতরাং তোমাকে আমি কম স্যালারি দিচ্ছি, সেদিক থেকে আবার ফাইন্যান্সিয়াল সেভিং আছে। তাহলে নতুন ওয়ার্কারকে যদি ক্লোজ কমিউনিকেশনে কাজ শেখাতে হয়, তাহলে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল ইজ এ অ্যাপ্রিসিয়েবল অ্যাপ্রোচ টু অর্গানাইজ। অ্যাট দ্য সেম টাইম আরেকটা সুবিধা হচ্ছে যে আপার ম্যানেজমেন্ট কোনো সময় চায় না, বিষয়টা এরকম না, বিষয়টা কোনো রেসিজমের বিষয় না বা ডিনায়ালের বিষয় না, বিষয়টা হচ্ছে আপার ম্যানেজমেন্ট হ্যাজ দেয়ার ওন রেসপন্সিবিলিটিস। সো আপার ম্যানেজমেন্ট সরাসরি লাইন লেভেল বা ওয়ার্কার লেভেলে কমিউনিকেশনটা প্রেফার করবেন না। সুতরাং তারা তাদের কাজ সেফলি করার জন্য ওয়ার্কিং লেভেল ট্রাবলগুলি, ওয়ার্কিং লেভেল রিপোর্টগুলি তারা চাইবেন লো লেভেল ম্যানেজমেন্টের মাধ্যমে সলভ করতে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে অর্গানাইজেশন বিকামস ভেরি হায়ারার্কিক্যাল, এবং ওয়ার্কাররা চাইলেই এমডি লেভেলে কমিউনিকেট করতে পারে না, বিকজ এমডি উইল সে দ্যাট ইউ কমিউনিকেট ইউর ওন ম্যানেজার। কিন্তু ওয়াইড স্প্যান অফ কন্ট্রোলের ক্ষেত্রে দেখা গেল ম্যানেজারিয়াল লেভেল কম, ওয়ার্কাররা যদি কোনো কারণে ডিসস্যাটিসফাইড ফিল করে, তারা চাইলে 3 ধাপ পরে এমডি কে পেয়ে যায়। কিন্তু ন্যারো স্প্যান অফ কন্ট্রোলে তারা কিন্তু 3 ধাপ পরে এমডি কে পাবে না, এমডি 10 ধাপ উপরের লোক। সো এমডি উইল ডু হিজ ওয়ার্ক ইন এ ভেরি সেক্লুশন ইন হিজ ওন ওয়ে, বিকজ সে ওয়ার্কিং লেভেলটা লাইন লেভেল ম্যানেজারদের কাছে বা ফিল্ড লেভেল ম্যানেজারদের কাছে ছেড়ে দিয়েছে। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ন্যারো স্প্যান অফ কন্ট্রোল। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন একটা ওয়ার্কারকে দিয়ে কাজ করাবো বা যে কাউকে দিয়ে ওয়ার্কার দিয়ে কাজ করাই আর জুনিয়র ম্যানেজারকে দিয়ে কাজ করান, কারণ এখানে প্রত্যেকেই ওয়ার্কার। প্রথম কথাটা হচ্ছে যে নির্দিষ্ট একটা ক্যাটাগরি অফ পিপল ওয়ার্কার তা না, সবাই এখানে ওয়ার্কার। জুনিয়র লেভেল ম্যানেজার আবার মিড লেভেল ম্যানেজারের অধীনে সে একজন ওয়ার্কার, তাকে রিপোর্ট করতে হয় মিড লেভেল ম্যানেজারকে। মিড লেভেল ম্যানেজারকে রিপোর্ট করতে হয় তার সিনিয়র লেভেল ম্যানেজমেন্টকে। সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট রিপোর্ট করে এমডিদের কাছে বা বোর্ড অফ ডিরেক্টরস এর কাছে। সুতরাং এভরিওয়ান, কেউই এখানে রিপোর্টিং এবং রেসপন্সিবিলিটির বাইরে না, প্রত্যেককেই তার হায়ার অথরিটির কাছে রিপোর্ট করতে হয়। এবং প্রত্যেক ম্যানেজার, একজন এমডির অধীনে যদি 2জন জিএম থাকে, তাহলে এমডির স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে 2। একজন জিএম এর অধীনে যদি 5 জন করে ডিজিএম থাকেন, তাহলে ওই জিএম সাহেবের স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে 5, কারণ জিএম সাহেব 5 জন ডিজিএম কে কন্ট্রোল করেন। তো প্রত্যেকেই এখানে ওয়ার্কার, এবং এর মধ্যে কেউ পজিশনটা ডিফাইন্ড অর্গানাইজেশনের মাধ্যমে ডিফাইন্ড, যে তার পজিশনটা হচ্ছে ম্যানেজারিয়াল পজিশন, আর কারো পজিশনটা হচ্ছে অ্যাবসলিউটলি একেবারেই ওয়ার্কার লেভেল, সে লাইন লেভেলে কাজ করে। লাইক ফিজিক্যাল লেবার যারা দেয়, মেশিন যারা অপারেট করে, তারা হচ্ছে লাইন লেভেল ওয়ার্কার। কিন্তু কেউই রিপোর্টিং এর বাইরে না, এভরিওয়ান হ্যাজ টু রিপোর্ট টু হিজ হায়ার অথরিটি। এবং সেভাবে আমরা ডিফাইন করতে পারি যে ওই হায়ার অথরিটি কয়জনের কাছ থেকে রিপোর্ট নেন। উনি যতজনের কাছ থেকে রিপোর্ট নেন, ওনার স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে ওইটাই, ওই সংখ্যাটা আমি বলবো যে 5। একজন জিএম এর অধীনে 5 জন ডিজিএম আছেন, সো জিএম এর স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে 5, বিকজ হি কন্ট্রোলস 5 পিপল। ওকে, নাও আমরা যেটা বলছিলাম
সেটা হচ্ছে একজন মানুষকে দিয়ে যখন আমরা কাজ করাবো, একজন সিনিয়র ম্যানেজার যদি একজন জুনিয়র ম্যানেজারকে দিয়ে কাজ করাতে চান, একজন জুনিয়র ম্যানেজার যদি লাইন লেভেল ওয়ার্কার দিয়ে কাজ করাতে চান, তাহলে এইখানে একটা টার্ম আসবে হুইচ ইজ এ ভেরি ফর্মাল টার্ম, সেটা হচ্ছে অথরিটি ডেলিগেশন। অথরিটি ডেলিগেশন, তো অথরিটি ডেলিগেশন মানে হচ্ছে যে আমার যে অথরিটিটা আছে, এখানে বলে রাখা ভালো যে একজন মানুষ তার অধীনস্থকে অথরিটি ডেলিগেট করতে পারে, কিন্তু রেসপন্সিবিলিটি না। শেষ বিচারে যদি আমার সাবঅর্ডিনেট কোনো কাজে ফেল করে, তাহলে কিন্তু এটা রেসপন্সিবিলিটি আমার কাছে আসবে। আমি বলতে পারবো না আমার আপার ম্যানেজমেন্টকে, যার কাছে আমি রিপোর্ট করি, যে আমি ফেল করে আমি ওকে কাজ দিয়েছিলাম, সে ফেল করেছে, ওরা সেটা শুনবে না। বলবে যে এটা তোমার কাজ ছিল, আমি তো তোমাকে দিয়েছি, তুমি কাকে দিয়ে করাচ্ছ সেটা অন্য কথা। সুতরাং ইউ ক্যান ডেলিগেট ইউর অথরিটি বাট নট ইউর রেসপন্সিবিলিটি। তাহলে অথরিটি ডেলিগেশন মানেটা কি? যাকে দিয়ে আমি কাজটা করাবো তাকে আমি কিছু পরিমাণে এম্পাওয়ারমেন্ট করব। তার মানে আমার অথরিটির কিছু অংশ আমি তাকে দিব, যে এইটুকু অথরিটি তোমাকে দেওয়া হলো। সে অথরিটির মধ্যে ম্যানেজমেন্ট অথরিটি, ফাইন্যান্সিয়াল অথরিটি, এগুলি তাকে দেওয়া হবে এবং তাকে কাজটা অ্যাসাইন করা হবে। তাহলে কাজটা অ্যাসাইনমেন্ট করে তাকে আমি আমার অথরিটির কিছু অংশ তাকে আমি ডেলিগেট করলাম, যেই ডেডিকেটেড অথরিটি ব্যবহার করে সে কাজ করবে। এবং এই ডেলিগেটেড অথরিটি হ্যাজ টু বি ভেরি প্রিসাইজ। ডেলিগেটেড অথরিটি হ্যাজ টু বি ভেরি প্রিসাইজ, এটা কোনো ওপেন বা ভেগ ব্যাপার না। তাকে কত টাকা খরচ করার ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে কয়জন লেবার এমপ্লয় করার ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে কত ঘন্টা টাইম অ্যাসাইন করা বলা হয়েছে, এই সমস্ত কিছু নির্দিষ্ট করে বলা হয়েছে এবং এর ভিতরেই তাকে কাজ করতে হবে। তাহলে যে কোনো একটা কর্ম সম্পাদন বা কাজ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অথরিটি ডেলিগেশন। তাহলে এমডি সাহেব তার অথরিটি ডেলিগেট করবেন ডিএমডি কে, ডিএমডি তার অথরিটি ডেলিগেট করবেন জেনারেল ম্যানেজারকে, জেনারেল ম্যানেজার করবেন ডিজিএম দেরকে, ডিজিএম করবেন সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার করবেন জুনিয়র ম্যানেজারকে, জুনিয়র ম্যানেজার করবেন লাইন লেভেল ম্যানেজারদেরকে, লাইন লেভেল ম্যানেজাররা অথরিটি ডেলিগেট করবে তার একদম ওয়ার্কিং লেবারদেরকে। যেই কাজ করুক না কেন তার একটা মিনিমাম অথরিটি লাগে, এখানে কেউ স্লেভ না, এভরিওয়ান হ্যাজ দ্য অথরিটি, কিছু না কিছু অথরিটি তাকে দিতে হবে। একজন লেবারকেও যদি কাজ করাতে হয়, কেউ বলতে পারে যে লেবারের কোনো অথরিটি নেই, অর্ডার দেওয়া হয় সে কাজ করে, হি ইজ লাইক এ আর্মি সোলজার, সে জাস্ট গুলি করে, বিষয়টা তা না। প্রত্যেকে কিছু না কিছু অথরিটি তাকে দিতে হবে, একজন লেবারেরও কিছু না কিছু অথরিটি থাকে। তো তাহলে কাজ সম্পাদন করার প্রধান কৌশল হচ্ছে অথরিটি ডেলিগেশন, এবং অথরিটি ডেলিগেশন ইজ এ ভেরি প্রিসাইজ থিং, বাট আই রিপিট এগেইন, ইউ ক্যানট ডেলিগেট ইউর রেসপন্সিবিলিটি। ইফ দ্য পারসন ইউ ডেলিগেটেড ইউর অথরিটি, সে যদি ফেল করে কাজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার রেসপন্সিবিলিটি কিন্তু তোমারই হবে, বিকজ ইউ আর দ্য সিনিয়র। সো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অর্গানাইজেশন। That organization is a group of people or collective of people who works together to achieve a common goal. সেই গোলটা কি? সেই গোলটা হচ্ছে সোসাইটিকে অথবা মার্কেটকে গুডস অথবা সার্ভিস প্রোভাইড করা। ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে বললে যে কোনটা অর্গানাইজেশন আইদার গুডস প্রোভাইড করে অথবা সার্ভিস প্রোভাইড করে, এই গুডস এবং সার্ভিসটাই হচ্ছে ওদের কমন গোল। এটাকে কত ভালোভাবে, কত প্রিসাইজলি, কত কস্ট ইফেক্টিভলি, হ্যাঁ, কত লেস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, হ্যাঁ, এই সমস্ত কত লেস সাইকোলজিক্যাল কস্ট, কত লো পাওয়ার কনজামশন, হ্যাঁ, এই সমস্ত কিছু এর মধ্যে অ্যাড হবে যখন আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে কথা বলতে যাব। এইটাই হচ্ছে গোল। এই গোলটা অ্যাচিভ করার জন্য কিছু লোক কাজ করবে এবং একসাথে কাজ করবে, বিচ্ছিন্নভাবে কাজ করবে, ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ এ কমন গোল। এই হচ্ছে অর্গানাইজেশনের ডেফিনেশন। তারপরে আমরা দেখলাম যে অর্গানাইজেশনকে আমরা দুভাবে সাজাতে পারি, একটা হচ্ছে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল, আর একটা হচ্ছে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল। ওয়াইড স্প্যান অফ কন্ট্রোলে একজন ম্যানেজারের অধীনে অনেক লোক কাজ করে এবং সেটা টেকনোলজিক্যাল সাপোর্ট নিয়েই আসলে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল অ্যারেঞ্জ করতে হয়, কারণ একজন লোকের পক্ষে ব্যক্তিগতভাবে অনেক লোকের সাথে কথা বলা সম্ভব না যদি টেকনোলজি সাপোর্ট না করে। তাহলে একটা হচ্ছে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল আমরা অর্গানাইজেশন সাজানোর ক্ষেত্রে, আর একটা হচ্ছে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল, এবং এগুলির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা অলরেডি বলেছি। তারপরে আমরা জানলাম যে কাউকে কাজ করাতে গেলে তাকে অথরিটি ডেলিগেট করতে হয়, সে অথরিটিটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, ফাইন্যান্সিয়াল অথরিটি, আর কিছুটা হচ্ছে টাইম ফ্রেম, যে ওই সময় সে ওই কাজটাই করবে। টাইমটা এই জন্যই আসছে যে ওই টাইমটা শুধু ফ্রেমিং এর বিষয় না, টাইমটা এক ধরনের অ্যালোকেশন, যে ওই সময় অন্য কোনো কাজ না, তোমাকে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে তুমি সেই কাজটাই করো। ঠিক আছে? তো এই জিনিসগুলি আমরা আজকে জানতে পারলাম। তাহলে অর্গানাইজেশন আমাদের লাগবে, কারণ মানুষ এককভাবে কাজ করতে পারে না, মানুষ একা খুব বেশি কাজ করতে পারে না, মানুষকে অর্গানাইজ হতে হয়। অর্গানাইজ না হলে
মানুষ খুব বড় ক্রিয়েটিভ কাজ যেটা সোসাইটির জন্য অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে, অনেক মানুষকে ইম্প্যাক্ট করবে, সেই ধরনের কাজ চাইলেই একা একা করা যায় না। ক্রিয়েটিভ কিছু কাজ একা একা করা যায়, যেমন একজন নভেলিস্ট যিনি বলতে পারেন যে আমি একাই নভেল লিখবো, আসলে উনি একা একটা পার্ট করেন, ওনার কাজও আসলে একা না, উনি মূলত লেখার কাজটা একা একা করেন, সেটা তুমি কলমে লিখেন আর কম্পিউটারে লেখেন। কিন্তু ওনার বইটা যখন বাজারে কোনো মানুষ পাঠকদের হাতে যায়, সেখানে পাবলিশিং হাউসে যখন উনি ম্যানাস্ক্রিপ্ট সাবমিট করেন, সেখানে ম্যানাস্ক্রিপ্টের বানান ভুল থেকে শুরু করে এডিটিং এর অন্যান্য আসপেক্ট থেকে শুরু করে একটা প্রপার কাভার ডিজাইন হয়ে প্রপার প্রাইসে যখন একটা নভেল, সেটা অরুন্ধতী রায়ের একটা নভেলের কথা যদি বলি, এখানে অরুন্ধতী বলতে পারে যে নভেলটা তো আমি একা একা বসে বসে লিখেছি ইন সলিটারি। আসলে উনি একা লিখেছেন, ঠিক আছে, উনি যে লিটারেরি কনসেপ্ট, যে প্লট, যে ল্যাঙ্গুয়েজ উনি সিলেক্ট করেছেন, হ্যাঁ, যেটা পাঠকের কাছে অ্যাকসেপ্টেবল ল্যাঙ্গুয়েজ হবে এবং লিটারেরি ল্যাঙ্গুয়েজ হবে, আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ হবে, সেই সমস্ত অ্যাস্থেটিক ভ্যালুর সমস্ত ক্রেডিট গোজ টু অরুন্ধতী রয়। বাট বইটা বাজারে যখন রিডারের হাতে পৌঁছেছে, এর মাধ্যমে অনেকগুলি পাবলিশিং হাউসে অনেকে মিলে কাজ করেছে বলেই কিন্তু এই বইটা একটা মেসিভ রিডারদের হাতে গেছে, অর্থাৎ সোসাইটির হাতে গেছে। তার মানে এখানে অরুন্ধতী রায় একক ব্যক্তি না, অরুন্ধতী রায় যখন বইটা সাবমিট করেন কোনো পাবলিশারের কাছে, অরুন্ধতী নিজেই ওই অর্গানাইজেশনের পার্ট হয়ে যান। শি ইজ দ্য রাইটার, সো দেয়ার আর এডিটর্স, দেয়ার আর কাভার ডিজাইনার্স, দেয়ার আর প্রিন্টার্স যারা মেশিন চালিয়ে এটাকে প্রিন্ট করবে, দেয়ার সেখানকার মার্কেটিং ডিভিশন আছে বড় কোম্পানির, তাদের ফাইন্যান্স ডিভিশন আছে, তারা কস্টিং করে, এবং তাদের মার্কেটিং ডিভিশন চিন্তা করে যে কিভাবে এটাকে একটা নেটওয়ার্কের মাধ্যমে গোটা সোসাইটিতে বইটাকে ছড়িয়ে দেওয়া যায়। ক্লিয়ার? তার মানে আধুনিক যুগে কোনো ব্যক্তি যদি সৃজনশীল কাজও করেন, ইফ তিনি যদি একজন পেইন্টার হন, তিনি যদি একজন নভলিস্ট হন, হ্যাঁ, তিনি যদি একজন ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ডেভেলপার হন, তার কাজটাকে বিগার সোসাইটির কাছে প্রেজেন্ট করতে গেলে অর্গানাইজেশনাল সাপোর্ট লাগবে, ইন্ডিভিজুয়াল এককভাবে সেটা করতে পারেন না, এটা আধুনিক যুগে একেবারেই সম্ভব না। একটা সময় সম্ভব ছিল যখন অর্গানাইজেশন এইভাবে ডেভেলপ করে নাই, তখনও ইন্ডিভিজুয়াল পার্সন ফর্মাল অর্গানাইজেশনের মাধ্যমে না, হয়তো কোনো না কোনো ভাবে সোসাইটির সহযোগিতা নিয়ে সেলফ ক্যাম্পেইনিং এর মাধ্যমে নিজের সার্ভিস বা প্রোডাক্ট সোসাইটির কাছে নিয়ে যেতে পেরেছেন। সো আমাদের জন্য অর্গানাইজেশন ইজ এসেনশিয়াল টু প্রোভাইড প্রপার গুডস এন্ড সার্ভিসেস টু দ্য সোসাইটি, ইভেন ইফ আই এম এ single isolated solitary creative person, I need the support of an organization for my product to reach the society and the market, to the bigger society. এবং এই কাজগুলি যখন অর্গানাইজেশন করবে, তখন অর্গানাইজেশনের ভিতরে অর্গানাইজেশন নিজেকে কিভাবে অর্গানাইজ করবে, এইটা অর্গানাইজেশনের অবজেক্টিভের উপর অনেকখানি ডিপেন্ড করে। আমরা তো বললাম, জেনারেলি বলেছি আমরা ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল হিসেবে অর্গানাইজ করতে পারে, ন্যারো স্প্যান অফ কন্ট্রোল হিসেবে করতে পারে। অর্গানাইজেশনের একটা বাউন্ডারি থাকে, যে বাউন্ডারির মাধ্যমে সে সোসাইটি থেকে নিজেকে আলাদা করে, এটা হচ্ছে আউটার বাউন্ডারি। অর্গানাইজেশনের ভিতরেও অনেক সময় বাউন্ডারি থাকে, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের আলাদা করার জন্য অর্গানাইজেশনের ইন্টারনাল বাউন্ডারি থাকে, সেগুলি কখনো হরাইজন্টাল বাউন্ডারি হয়, কখনো ভার্টিক্যাল বাউন্ডারি হয়, সেগুলি আমরা পরে আলোচনা করবো। যে অর্গানাইজেশনাল বাউন্ডারি বলতে প্রথমে আমরা আউটার বাউন্ডারি মিন করছি, যে অর্গানাইজেশন ইজ সামথিং সেপারেটেড ফ্রম দ্য সোসাইটি, সোসাইটি ইজ দ্য কনজিউমার আর অর্গানাইজেশন হচ্ছে প্রডিউসার। ওকে, এই অর্থে অর্গানাইজেশন সোসাইটি থেকে আলাদা, একটা বাউন্ডারি দিয়ে আলাদা করা। আমরা বলছি যে অর্গানাইজেশনের ভিতরে অনেক সময় বাউন্ডারি থাকে, ইনার বাউন্ডারি থাকে, সেগুলি হরাইজন্টাল বাউন্ডারি হয়, সেগুলি ভার্টিক্যাল বাউন্ডারি হয়। এবং অনেক সময় অর্গানাইজেশন এই সমস্ত ইন্টারনাল বাউন্ডারি গুলো, আউটার বাউন্ডারিটা থাকেই, কারণ সোসাইটি এবং অর্গানাইজেশন এক কথা না, কিন্তু ইন্টারনাল বাউন্ডারি উঠায় দিয়ে দেয়ার ইজ কনসেপ্ট অফ বাউন্ডারিলেস অর্গানাইজেশন। এখনকার যুগে বাউন্ডারিলেস অর্গানাইজেশনের কনসেপ্ট এসেছে। ক্লিয়ার? এর প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে আমরা যখন অর্গানাইজেশনের মধ্যে জনসংযোগ কর্মকর্তা যেটাকে বলা হয়, যার দায়িত্ব হচ্ছে মিডিয়ার সাথে সোসাইটির সাথে কমিউনিকেট করা, এই লোকটার কাজ বেসিক্যালি হচ্ছে সবসময় অর্গানাইজেশনের আউটার বাউন্ডারির বাইরে, অর্গানাইজেশন বাউন্ডারি স্প্যানিং কথাটা আমরা ফর্মালি শব্দ বলছি, একটা শব্দ বলছি বাউন্ডারি স্প্যানিং। তার মানে আমরা যখন পাবলিক রিলেশনের কাজ করি, বিভিন্ন কারণে পাবলিক রিলেশন প্রয়োজন হয়, গভর্নমেন্ট থেকে শুরু করে যে কোনো অর্গানাইজেশন সোসাইটির কাছে নিজের সম্পর্কে তথ্য দিতে চায়, টু রিমেইন ক্লিয়ার, একটা কনসেপ্ট, তার কাছে ট্রান্সপারেন্ট থাকতে চায় সোসাইটির কাছে। যে কোনো অর্গানাইজেশন, সেটা একটা ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন হোক, সেটা রাষ্ট্র হোক, রাষ্ট্র অনেক বড়,
অন্য অর্গানাইজেশনগুলো তার থেকে অনেক ছোট। ছোট হোক বড় হোক, অর্গানাইজেশন সবসময় তার অডিয়েন্সের কাছে, তার পিপলের কাছে ক্লিয়ার থাকতে চায় বিবিধ ইস্যুতে। কিভাবে ক্লিয়ার থাকে? বিবিধ ইনফরমেশন সে পাস করে। সরকারের ইনফরমেশন দপ্তর আছে, এটা এক ধরনের পাবলিক রিলেশন দপ্তর। আবার বেসরকারি অর্গানাইজেশনের, সেটা বেক্সিমকো হোক, সেটা মাইক্রোসফট হোক, সেটা গুগল হোক, তাদের সবারই পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট আছে। কেন পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের কি প্রয়োজন? তারা জনগণের কাছে বিবিধ রকম ইনফরমেশন পাস করতে চায়, টু রিমেইন ট্রান্সপারেন্ট টু দ্য পিপল। এবং এই পাবলিক রিলেশনটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বলি বাউন্ডারি স্প্যানিং। বাউন্ডারি স্প্যানিং অর্থাৎ বাউন্ডারিটাকে সম্প্রসারিত করে যেন সমাজের মধ্যে সে নিয়ে যাচ্ছে, যে তুমি চাইলে আমার ভিতরটা দেখতে পারো যে আমি কিভাবে কি কাজ করি। ক্লিয়ার? তাহলে পাবলিক রিলেশন, আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলবো যে পাবলিক রিলেশন ইজ এ ওয়ার্ক অফ বাউন্ডারি স্প্যানিং। বাউন্ডারি স্প্যান করা যাবে, কিন্তু আমরা কখনোই এটা বলবো না যে অর্গানাইজেশনের আউটার বাউন্ডারি নাই। অর্গানাইজেশন আউটার বাউন্ডারি থাকতেই হবে। ইট সেপারেটস অর্গানাইজেশন ফ্রম দ্য সোসাইটি। বাট এট দি সেম টাইম এটাও বলে রাখছি যে অর্গানাইজেশন ইজ অ্যান ওপেন সিস্টেম, বিকজ এই বাউন্ডারিটা রিজিড বাউন্ডারি না। অর্গানাইজেশন ইজ নট অ্যান আইসোলেটেড সিস্টেম, যে অর্গানাইজেশনের ভিতর থেকে বাইরে কিছু যাবে না আর বাইরে থেকে ভিতরে কিছু ঢুকবে, এরকম না। অর্গানাইজেশন কোনো ইনসুলেটেড সিস্টেম না। অর্গানাইজেশন ইজ অলওয়েজ অ্যান ওপেন সিস্টেম, যে অর্গানাইজেশনের ভিতর থেকে গুডস অ্যান্ড সার্ভিসেস সোসাইটির মধ্যে যাবে বাউন্ডারি পার হয়ে, এবং সোসাইটি থেকে সে বিবিধ রকম ফিডব্যাক পাবে যার ভিতর দিয়ে সে অর্গানাইজেশনকে অ্যাডজাস্ট করবে। হ্যাঁ, আর এর মধ্যে আমি বলছি যে আমাদের পাবলিক রিলেশন একটা ডিপার্টমেন্ট থাকবে যার কাজ হচ্ছে বাউন্ডারিটাকে সম্প্রসারিত করে সোসাইটির মধ্যে নিয়ে যাওয়া, যাতে অর্গানাইজেশনের ভিতরে কি হচ্ছে মানুষ বুঝতে পারে, যাতে তার সম্পর্কে স্বচ্ছতা থাকে, যে সে ভিতরে যে বিহেভটা করছে এই বিহেভিয়ার যদি প্রপার না হয়, সাপোজ কোন একটা অর্গানাইজেশন লেবারদেরকে প্রপারলি পে করে না, সাপোজ কোন একটা অর্গানাইজেশন কথায় কথায় চাকরিচ্যুত করে, সেখানে ওয়ার্কারদের কোনো অধিকার নাই, সোসাইটিতে যারা এথিক্যাল কনজিউমার তারা খবর রাখতে চাইবে যে এই অর্গানাইজেশন ওয়ার্কারদের সাথে প্রপারলি বিহেভ করে কিনা, এই অর্গানাইজেশন হিউম্যান রাইটস কনজার্ভ করে কিনা, এই অর্গানাইজেশন জেন্ডার ইকুয়ালিটি মানে কিনা, এই অর্গানাইজেশন এনভায়রনমেন্টাল পলিউশন করছে কিনা। যারা এথিক্যাল কনজিউমার তারা এগুলি জানতে চাইবে। যদি তারা এটা সম্পর্কে সত্যিকার ধারণা না পায়, তারা ওই অর্গানাইজেশনের প্রোডাক্ট ইউজ নাও করতে পারে। যে অর্গানাইজেশন চাইল্ড লেবার ইউজ করে তাদের প্রোডাক্ট আমি ইউজ করবো না। তাহলে এথিক্যাল কনজিউমাররা যখন অর্গানাইজেশনের ভিতরটা জানতে চায় যে তার বিহেভিয়ারটা কি, যে সে এনভায়রনমেন্ট পলিউট করে কিনা, সে চাইল্ড লেবার আছে কিনা, সে ফিমেল ওয়ার্কারদের সাথে প্রপার বিহেভ করে কিনা, সে প্রপারলি পে করে কিনা, গভর্নমেন্টের ট্যাক্সের ক্ষেত্রে সে ক্লিয়ার কিনা, এই সমস্ত জিনিস যখন জানতে চাইবে এগুলি পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সাধারণত সোসাইটিকে জানানো হয়। এবং জানানোর কাজটাকে আমরা বলছি এক ধরনের বাউন্ডারিটাকে যেন সম্প্রসারিত করে সোসাইটির মধ্যে নিয়ে যাওয়া। এটা যেমন একভাবে বলা যায়, অন্যভাবে বলা যায় যে এই সমস্ত ইনফরমেশনের ভিত্তিতে সোসাইটিতে যারা এথিক্যাল কনজিউমার আছেন, এথিক্যাল কনজিউমারদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়া হয়। কারণ কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আনএথিক্যাল ব্যাপার ঘটে থাকে, তাহলে কনজিউমাররা সেটা ব্যবহার নাও করতে পারেন, অথবা এটার সেল কমেও যেতে পারে। সো এই হচ্ছে পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের মোটামুটি কাজ। তাহলে আমরা অর্গানাইজেশন সম্পর্কে জানলাম, এবং আমরা দেখলাম যে অর্গানাইজেশন চালাতে গেলে আমাদের যে একাডেমিক ডিসিপ্লিনটার হেল্প নিতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি ম্যানেজমেন্ট। বেসিক্যালি ম্যানেজমেন্টের হেল্প নিতে হবে। তার সাথে অর্গানাইজেশন যেহেতু গুডস এন্ড সার্ভিস প্রডিউস করে, আমাদের মার্কেটিং সম্পর্কে জানতে হবে, আমাদের ফাইন্যান্স সম্পর্কে কিছুটা জানতে হবে। তাহলে একজন ইঞ্জিনিয়ার যদি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়েন, তাহলে তাকে নিজের ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন তো তিনি অন্য কোর্সে পড়ছেনই, তাকে এখানে এসে যখন তিনি ম্যানেজারিয়াল পজিশনে বসবেন, তখন তার রোল হচ্ছে একটা অর্গানাইজেশনের ভিতরে অন্য ডিসিপ্লিনের লোকদের সাথে ইন্টারাক্টিং ক্যাপাসিটি থাকা। তিনি যখন ইভেন ফিল্ড ইঞ্জিনিয়ার অথবা ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, সেখানেও একটা ডিজাইন, আমরা আগেও বলেছি, একটা ডিজাইন কখনো ইঞ্জিনিয়ার একক হাত দিয়ে হয় না, সেখানে অন্য ডিসিপ্লিনের লোকদের ইনপুট থাকে। এটা ফাইন আর্টসের লোক থেকে শুরু করে, অ্যাস্থেটিক ডিজাইন থেকে শুরু করে, এরগোনমিক্স থেকে শুরু করে, সোশ্যাল ইম্প্যাক্ট থেকে শুরু করে, লিগাল কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা কোনো ডিজাইন অ্যাসপেক্টের জন্য, অনেক লোকের ইন্টারাকশনের মাধ্যমে একটা প্রোডাক্ট ডিজাইন হয়। সেই সমস্ত জায়গায় ইন্টারাক্ট করতে গেলে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবেও ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের কোর্সটা পড়া থাকলে তোমার এটা অনেক বেশি সুবিধা হবে। আর যখন তুমি ম্যানেজারিয়াল পজিশনে যাবা, তখন তোমাকে ইন্টারাকশনের ক্ষেত্রে করতে হবে ওই সমস্ত লোকদের সাথে যারা এই অর্গানাইজেশনে কাজ করছে, যার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং না। সুতরাং নন ইঞ্জিনিয়ারিং লোকদের সাথে ইন্টারাক্ট করতে গেলে হয়তো সে একজন সোশিয়োলজিস্ট, হয়তো একজন অ্যানথ্রোপোলজিস্ট বা সাইকোলজিস্ট, অথবা লয়ের লোক, অথবা ফাইন্যান্সের লোক, ম্যানেজার হিসেবে তাদের সবার সাথে ইন্টারাক্ট করতে হতে পারে। সুতরাং সেই ক্যাপাসিটিও তোমার ডেভেলপ করবে।
তাহলে আজকে এই পর্যন্তই থাক ক্লাস। হ্যালো, তাহলে তোমরা কি জিনিসগুলি বুঝতে পেরেছো? আমি যে টার্মগুলিকে আমি আবার রিপিট করবো, আজকে যে টার্মগুলি আলোচনা হলো, টার্মিনোলজিগুলিকে আবার রিপিট করব। ওকে, ফাইনাল ব্রিফ হিসেবে আমি শুধু টার্মিনোলজিগুলি বলছি, নতুন যে ওয়ার্ডগুলি তোমরা আজকে জানলে, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে অর্গানাইজেশন। ওকে, নাম্বার 2 হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল, স্প্যান অফ কন্ট্রোল, SPAN, স্প্যান অফ কন্ট্রোল। ওকে, নাম্বার 3 হচ্ছে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল। নাম্বার 4 হচ্ছে ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল, ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল। তারপর হচ্ছে অর্গানাইজেশনাল বাউন্ডারি। তারপরে হচ্ছে অর্গানাইজেশন অ্যাজ অ্যান ওপেন সিস্টেম। তারপরে হচ্ছে অথরিটি ডেলিগেশন। ওকে, তারপরে হচ্ছে বাউন্ডারিলেস অর্গানাইজেশন। তারপরে হচ্ছে বাউন্ডারি স্প্যানিং। বাউন্ডারি স্প্যানিং, SPANNING, বাউন্ডারি স্প্যানিং। ওকে, তারপরে হচ্ছে এথিক্যাল কনজিউমার। ওকে, তাহলে কয়টা টার্মিনোলজি আজকে আমরা জানতে পারলাম টোটাল? এই 10টা টার্মিনোলজি তোমরা নিজেরা একটু নেট ঘেটে দেখবা, এগুলি খুব সহজে পাওয়া যায়। অনেক বিজনেসের সাইট আছে, ম্যানেজমেন্ট সাইট আছে, ওখানে সুন্দর করে বলা আছে। এই 10টার উপরে তোমরা জোর দিয়ে তোমরা একটু নেট ব্রাউজ করে নিজেরা দেখে নেবা, ঠিক আছে? তার মধ্যে একটা নেট, স্যার একটা প্লিজ প্লিজ বলো। স্যার অর্গানাইজেশনাল হায়ারার্কি এটা কি স্প্যান অফ কন্ট্রোলের মধ্যেই পড়ে? হ্যাঁ, স্প্যান অফ কন্ট্রোলের মধ্যে। অর্গানাইজেশন হায়ারার্কি কোনো টেকনিক্যাল টার্ম না, এটা সিম্পল টার্ম, ঠিক আছে? ওকে স্যার। বাট স্প্যান অফ কন্ট্রোল ইজ এ টেকনিক্যাল টার্ম। ওকে, ইয়েস। ওকে, তাহলে এই 10টা টার্ম তোমরা নেটে সার্চ করবে। তার মধ্যে ম্যানেজমেন্ট স্টাডি গাইড একটা ওয়েবসাইট আছে, সেটা তোমরা দেখতে পারো, ম্যানেজমেন্ট স্টাডি গাইড। ওকে, ম্যানেজমেন্ট স্টাডি গাইড বলে একটা ওয়েবসাইটে গেলে তোমরা অনেক কিছু পাবে। এটা একটা ওয়ার্থ রিডিং ওয়েবসাইট, এটা একাডেমিক ওয়েবসাইট। তাহলে এই 10টা টার্ম ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখে একটা অ্যাসাইনমেন্ট করে ফেলো, ঠিক আছে? একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এই টার্মিনোলজিক্যালি জাস্ট ফর্মাল ডেফিনেশন লিখবা। যে অর্গানাইজেশন, তার ডেফিনেশন লেখো যে অর্গানাইজেশন ইজ এ গ্রুপ অফ পিপল ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ এ কমন গোল। তাহলে অর্গানাইজেশনের ডেফিনেশন হয়ে গেল, ঠিক আছে? তারপর ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল, তার ডেফিনেশন লেখো। ন্যারো স্প্যান অফ কন্ট্রোল, তার ডেফিনেশন লেখো, ঠিক আছে? যেসব জায়গায় প্রয়োজন একটু গ্রাফিক পিকচার ইউজ করবা, কারণ ন্যারো স্প্যান এবং ওয়াইড স্প্যান বোঝানোর জন্য গ্রাফিক পিকচার দিতে হবে। যে একজন লোক, একটা ডট দিয়ে একটা লোক বুঝাবা, তার অধীনে ধরো 5টা লোক, ঠিক আছে? সুন্দর করে ডট দিয়ে বুঝাই দিলাম, ঠিক আছে? তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে এই যে আজকে যে আলোচনাটা হলো এই ক্লাসের, এই যে টার্ম 10টা টার্ম, এই 10টা টার্মকে সুন্দর করে ফর্মালি লিখবা ফর্মাল ল্যাঙ্গুয়েজে, এবং কোনো জায়গায় যদি গ্রাফিক প্রেজেন্টেশন দরকার হয় সেই গ্রাফ চিত্রটা করে রাখবা, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাক। ওকে স্যার। আশা করি মঙ্গলবারে শিডিউল আছে 3টার সময়, ঠিক আছে? So wish you all the best, and I am sorry for my belated presence today. Okay, wish you best of luck. Okay, bye. স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। Okay.